নিশ্চয়ই ও এই গাড়িটা আটকে রেখেছে, আমাদের যেতে দিচ্ছে না। আমরা আর বেঁচে ফিরতে পারবো না। গাড়ির চালের উপর কিছু একটা আছে। মৃত্যু ঠিক গাড়ির বাইরেই ওত পেতে রয়েছে ওদের জন্য। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সেই ঘুটঘুটে অন্ধকারে খুনিয়ার মতো ভয়ঙ্কর জঙ্গলের গভীরে ওরা আটকে গেছে। ওদের গাড়িটা আর এগোতেই পারছে না। কেউ বা কিছু যেন সেটাকে আটকে দিচ্ছে। আগের পার্টে আমি এই অবধি বলেছিলাম। যারা এখনও এই ঘটনার আগের পার্টটা শোনোনি, এক্ষুনি শুনে নাও চ্যানেলের লিঙ্কে গিয়ে। তাহলে বুঝতে সুবিধা হবে ওদের সাথে ঠিক কী কী ঘটছিল সেই শুনশান খুনিয়ার জঙ্গলে রাতের অন্ধকারে। চলো তাহলে শুরু করা যাক। কি 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 হবে এবার? নিশ্চয়ই ও এই গাড়িটা আটকে রেখেছে, আমাদের যেতে দিচ্ছে না। আমরা আর বেঁচে ফিরতে পারবো না। না, কি হবে আমাদের? ভয় কুঁকড়ে গিয়ে বলল অনুরাধা। সুমির নিজের মনকে শক্ত করে অনেক সাহস করে বলল, দাঁড়াও, তোমরা ঘাবড়াবে না। আমাদের যেভাবে হোক গাড়িটাকে এগোতে হবে। আমি একবার হেডলাইটটা অন করি। আমাকে দেখতেই হবে সামনে কি আছে। যা হবে দেখা যাবে। এই বলেই হেডলাইটটা অন করে দিল সুমির। তারপর ভালো করে দেখে একটু উত্তেজিত হয়ে বলল, আরে আরে বাবু, এগুলো তো ডালপালা। এগুলো ডালপালার জন্য হচ্ছে। সামনে ভারী ভারী অনেক ডালপালা পড়ে আছে। নিশ্চয়ই কিছুক্ষণ আগেই এখান থেকে হাতির দল পারাপার করেছে, তাই এই কাণ্ড হয়ে আছে। আমাদের এই ডালপালাগুলো সরাতে হবে। আর কোনো উপায় নেই বাবু। গাড়ি এগোনোর জন্য রাস্তা ক্লিয়ার করতে হবে। কিন্তু মানে কিন্তু তার জন্য তো নিচে নামতে হবে, যেটা এই মুহূর্তে একদমই সুরক্ষিত নয়। বাইরে শুধু হাতির ভয় না, তিনিও যে এই আশেপাশেই আছেন। আমাদের জন্য বড় বিপদ অপেক্ষা করে আছে বাইরে। নামবেন কি করে? কি করব বাবু, কিচ্ছু বুঝতে পারছি না। আর এখানে আটকে থাকলে তো আর কথাই নেই। অভিজিৎ ফিসফিস করে বলল, আচ্ছা আমি আর রাজু নেমে যদি চেষ্টা করি। আচ্ছা আমি আর রাজু নেমে যদি একবার চেষ্টা করি, মানে ডালগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে দিয়েই গাড়িতে উঠে যাব, কি বলো? না 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 না, অসম্ভব। ভুলেও এখানে নেব না। জানি না বাইরে কি অপেক্ষা করছে তোমাদের জন্য, আর সেটা কতটা ভয়ঙ্কর, কতটা ক্ষতি করতে পারে সেটা আমাদের কোনো ধারণা নেই। খুব ভয় ভয় বলল অনুরাধা। সত্যি বলতে এটা যে সবার মনেই চলছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তবুও কাউকে তো বেরিয়ে ডালপালা সরাতেই হবে, আর নয়তো কোনোই উপায় নেই। তাও কয়েকবার চেষ্টা করলো সুমির, কিন্তু কোনো লাভ হলো না। তারপর 5-7 মিনিট ওরম চুপচাপ চারজন গাড়িতেই বসে রইল। এক অস্বস্তিকর নিস্তব্ধতা যেন চারিদিকটা গ্রাস করেছিল। শুধু একঘেয়ে ঝিঁঝির ডাকি সেখানে একমাত্র শব্দ। তখন রাজু হঠাৎ বলল, না, অনেক হয়েছে। ভগবানের নাম নিয়ে এবার নামতেই হবে। আমি আর অভিজিৎবাবু নামছি। হাতে হাতে তাড়াতাড়ি করে ডালপালাগুলো সরিয়ে দিচ্ছি। যদি কোনো বিপদের আঁচ পাই
তাড়াতাড়ি করে গাড়িতে উঠে যাব, কিন্তু চান্স তো একবার নিতেই হবে, আর গাড়ি তো সামনেই আছে, দৌড়ে উঠে যাব। অনুরাধার একদমই সায় ছিল না এই কাজে, আর সুমিরও চাইছিল না সেটা, কিন্তু তখন যে আর কোনো উপায় নেই। আস্তে আস্তে গাড়ির দরজা খুলে ভালো করে চারপাশটা দেখে নিয়ে পা টিপে টিপে নামলো অভিজিৎ আর রাজু। তারপর গাড়ির হেডলাইটের আলোতে সামনে পড়ে থাকা বড় বড় ডালপালাগুলো যত তাড়াতাড়ি সম্ভব সরাতে লাগলো ওরা। অভিজিতের মনে তখন যেন তোলপাড় চলছে। ওরা মাঝরাতে খুনিয়ার জঙ্গলে নেমে মাঝ রাস্তা থেকে ডালপালা সরানো, এ যে অভিজিতের কাছে স্বপ্নেরও অতীত। এটা যে সে জীবনে কখনো করতে পারবে ভাবেও নি। এই মাদকতা, এই অ্যাডভেঞ্চার, এই থ্রিল, কিন্তু এই সবে উত্তেজিত হওয়ার জায়গায় এখন অভিজিতের মনে ভয় যেন রাজ করছে। তার মনে চলছে যখন তখন বিপদ আসতে পারে। বন্য জন্তু তো বটেই, কিন্তু সেই অজানা অদেখা জিনিসটা, যেটাকে সে খুব কাছ থেকে অনুভব করেছে, যেটা ওদের গাড়িকে অনুসরণ করে আসছিল এই দিকেই, যেটাকে রাজু আর সুমির তিনি তিনি করে সম্বোধন করছে, এবং যেটার নাম নিতেও ওদের ভয়ে বুক কাঁপছিল, সেটা এখন ওদের আশেপাশেই আছে, যখন তখন ওদের উপর আক্রমণ করতে পারে হয়তো। রাজুর হাতে হাতে ডালপালা কয়েকটা সরিয়ে দিল জঙ্গলের দিকে। এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা রাজু আর সুমিররাও কখনো করেনি। জঙ্গলের ভিতর যে ওদের এরকম বিপদের মধ্যে পড়তে হবে, আর রাতের অন্ধকারে বন্য পশুদের আস্তানায় গিয়ে রাস্তায় নেমে ডালপালা সরাতে হবে, এ তারা কখনো স্বপ্নেও ভাবেনি। যাই হোক, তাড়াতাড়ি করে সব সরিয়ে যখনই ওরা গাড়িতে উঠতে যাবে, একটা বেশ জোরে শব্দ হলো। ওরা দুজনেই চমকে উঠে পড়ি কি মরি করে ছুটতে আগে গাড়ির ভিতর উঠে দরজাটা লাগিয়ে দিল, এবং ঠিক তখনই অভিজিতের নাকে এলো আবার সেই চেনা বিশ্রী একটা বুনো গন্ধ। এই গন্ধটা সে আগেও পেয়েছিল। তোমরা যারা ফার্স্ট পার্টটা এখনো শোনোনি, তারা গিয়ে শুনে নেবে, তাহলে বুঝতে পারবে এর আগের বার ঠিক কী হয়েছিল, কখন পেয়েছিল সেই গন্ধটা। রাজু আর অভিজিৎ তো ঠক ঠক করে কাঁপছে ভয়তে। ওদের হৃৎপিণ্ড এবার যেন কাজ করাই বন্ধ করে দেবে। সুমির তাড়াতাড়ি করে গাড়ির হেডলাইটটা নিভিয়ে দিল। ওরা যে যার মতো ঠাকুরকে ডাকতে লাগলো, যেন মৃত্যু ঠিক গাড়ির বাইরেই ওত পেতে রয়েছে ওদের জন্য। তারপর আবার একটা শব্দ। পরিষ্কার মনে হচ্ছে গাড়ির চালের উপর কিছু একটা আছে, নড়াচড়া করছে, সেটারই আওয়াজ হচ্ছে। ওরা সব কটা জানলা চেপে বন্ধ করে দিল, দরজাও সব লকড। সুমির কিচ্ছু না বলে আর অপেক্ষা না করে গাড়ি স্টার্ট দিয়ে দিল। অনুরাধা তো অভিজিতের হাতটা শক্ত করে ধরে চোখ বন্ধ করে বসে আছে, আর এদিকে অভিজিৎ তখনও এই পুরো বিষয়টাতে কিভাবে যে রিয়াক্ট করবে বুঝে উঠতে পারছে না। এটা কি সত্যি হচ্ছে? সত্যি কি তাহলে অপদেবতা বা ভূত প্রেত বলে কিছু আছে, যেটা এখন ওদের ঠিক গাড়ির মাথার উপর উপস্থিত? সত্যি কি ওরা তাহলে কোনো অজাগতিক জিনিসের মুখোমুখি হয়েছে? বিশ্বাস করতেও যেন অভিজিতের সমস্যা হচ্ছে। তখন চেষ্টা করেও গাড়ি 25-এর বেশি স্পিড নিল না। চারজনেই পুরো চুপ, অস্বস্তিকর নিস্তব্ধতা ছেয়ে আছে। শুধু শুকনো ডালপালা পাতানাতার উপর গাড়ির চাকার শব্দ মাঝে মাঝে শুনতে পাওয়া যাচ্ছে। তা প্রায়
20-25 মিনিট যাওয়ার পর সুমির নিস্তব্ধতা কাটিয়ে বলল, আমরা খুনিয়ার জঙ্গলের অনেকটাই পেরিয়ে এসেছি। গভীর জঙ্গল এবার প্রায় শেষ। আমি হেডলাইটটা জ্বালিয়ে দিচ্ছি, কেমন? আর অনেকক্ষণই তো হলো গাড়ির চালের উপর আর কোনো শব্দ হয়নি। হয়তো তেনার হাত থেকে আমরা এ যাত্রায় বেঁচে গেলাম। এবার আমি স্পিড নিতে পারবো। রাস্তা আস্তে আস্তে চওড়া হচ্ছে, পরিষ্কার হচ্ছে, কিন্তু গাড়ির চালের উপর এখনও কি তিনি... এই বলে চুপ করে গেল সুমির। সুমিরের এই কথাটার পর সবাই একটু স্বস্তি তো পেল, কিন্তু এখন প্রশ্ন একটাই, গাড়ির চালে এখনও কি কিছু আছে নাকি চলে গেছে, ঘাপটি মেরে অপেক্ষা করছে ওদের নামার? সুমির সবে মাত্র আস্তে আস্তে গাড়ির স্পিডটা বাড়িয়েছে আর সবাই একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, ব্যাস অমনি আবার জোরে ব্রেক কষল সুমির। অভিজিৎ, অনুরাধা তো প্রায় ছিটকে উঠল। আবার যেন বুকটা ধড়াস করে উঠল ওদের। আবার কি নতুন বিপদ, নাকি সেই অশুভ শক্তি? সুমির বলল, দেখুন দেখুন, যা শেষ ভালো তার সব ভালো, বলে ডান দিকে আঙুল দিয়ে কিছু দেখাতে চাইল। ওরা দেখল ডান দিকের জঙ্গলের গা ঘেঁষে ঘাপটি মেরে বসে আছে একটা বড় চিতাবাঘ। মনে হয় রাস্তা পেরাবার জন্যই অপেক্ষা করছিল। গাড়ির হেডলাইটের আলোতে থমকে বসে গেছে। তবে সেই দৃশ্য বেশিক্ষণের ছিল না। 20-30 সেকেন্ডের মধ্যেই আস্তে আস্তে সে জঙ্গলের গভীরে ঢুকে গেল। তবে রাতের অন্ধকারে গাড়ি থেকে কয়েক হাত দূরেই চিতাবাঘ দেখাটা খুবই সৌভাগ্যের ব্যাপার বটে। তারপর গাড়ি হাই রোডে উঠে স্পিড নিল এবং সাঁ সাঁ করে ছুটল ওদের হোটেলের দিকে। হোটেল পৌঁছালো তখন প্রায় ভোরের দিকে, 3:45 হবে। গাড়ি দাঁড় করিয়ে নামল সুমির। নেবেই আগে গাড়ির চালের দিকে দেখল, কিন্তু না, কিচ্ছু নেই। যেমনটা ওরা ভেবেছিল সেরকমই। তাহলে তখন সেই আওয়াজ এবং নড়াচড়ার শব্দটা কিসের ছিল? তখন আর কথা না বাড়িয়ে অভিজিৎ, অনুরাধা রিসর্টে ঢুকে গেল এবং সুমির আর রাজু ওদের বাড়ির দিকে রওনা হলো। সারা রাত এইসবের পর এবার একটু নিশ্চিন্ত ঘুমের খুবই প্রয়োজন। এক রাশ অনুভূতি, ভয়, অভিজ্ঞতা সব কিছুই হজম করতে হবে তো। যদিও ওদের মাথায় তখন সেই একটাই কথা ঘুরছে যে জঙ্গলে যা যা হলো সেটা আসলে কি। এখনও যেন মনের মধ্যে থেকে ভয় যাচ্ছেই না। তবুও এতটাই টায়ার্ড ছিল যে বিছানায় শুতেই চোখ লেগে গেল ওদের। তারপর কখন যে বেলা 10টা বেজে গেছে বুঝতেও পারেনি ওরা। অনুরাধার ঘুম ভাঙতে মোবাইলে দেখল 10টা 1 বাজে। তারপর অভিজিৎকে ডাকতে গিয়ে গায়ে হাত দিতেই চমকে উঠল। অভিজিতের গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ও তাড়াতাড়ি করে উঠে রেস্টুরেন্টের ম্যানেজারের থেকে থার্মোমিটার চেয়ে আনলো। ততক্ষণে অভিজিতের ঘুম ভেঙেছে। অনুরাধা মেপে দেখল জ্বর তখন প্রায় 102 ছুঁই ছুঁই। তাড়াতাড়ি করে ওষুধ আনিয়ে সেটা খাওয়ালো, মাথায় জলপট্টি দিল। অভিজিৎ সেরকম কিছু বলছে না। এতটা জ্বর উঠে গেছে, গা হাত পা এতটাই ব্যথা হয়ে আছে যে তার আর কোনো হুঁশই নেই। মাঝে মাঝে ভুলভালও বকছে, যেন ঘোরের মধ্যে আছে সে। ওদিকে সুমির এসেছে রিসর্টে। এসে এইসব দেখে ওর আর বুঝতে বাকি ছিল না আসলে ঠিক কী হয়েছিল অভিজিতের। কিন্তু অভিজিতের সামনে কিছু বলতে চাইল না সে। অনুরাধাকে আলাদা করে ডেকে নিয়ে গেল বারান্দাতে। তারপর যা বলল সেটা শুনে অনুরাধার দুশ্চিন্তা আরও বেড়ে গেল। সুমির বলল, অভিজিৎ বাবুর জ্বর আসার কারণটা কিন্তু নর্মাল নয়, জানেন,
মানে দেখুন, সর্দি কাশি ইত্যাদি কিছুই নেই। যে মানুষটা কাল রাত অবধি একদম ফিট ছিল, তার ঘুমানোর পরই বেহুশ জ্বর হয়ে গেল। এটা একটু হলেও খটকা লাগছে আমার। কাল রাতে যেটা হয়েছিল সেটা কিন্তু মোটেও ভালো জিনিস নয়। সেটারই প্রভাব পড়েছে অভিজিৎবাবুর উপর, কারণ সেই সবচাইতে কাছ থেকে অনুভব করেছিল তেনাকে। সেটারই হয়তো কোনো প্রভাব ফেলেছে। অনুরাধা সুমিরকে থামিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, এইসব কি বলছো? আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। এবার হার্ট ফেল হয়ে যাবে আমার। আমাকে পুরো ব্যাপারটা পরিষ্কার করে বলো। এই তিনিটা কে? কি ছিল সেটা? কি হয় তেনাকে দেখলে? কেন তার নাম নিতে নেই? আর এটার জন্য আমার অভির এরকম অসুস্থতার সাথে কি সম্পর্ক? সব বলো খুলে তুমি এক্ষুনি। সুমির আবার বলতে লাগলো, আপনি উত্তেজিত হবেন না, আমি সবটা বলছি আপনাকে। জানি না আপনারা এই ব্যাপারটাকে কিভাবে নেবেন বা কতটা বিশ্বাস করবেন, তবে আমাদের এখানে তেনাকে সবাই ভয় পায়। আমরা বাচ্চাবেলা থেকে শুনে এসেছি ও বেঁশভূত। বাঁশ বাগানেই তেনার বাস। তিনি মারাত্মক ভয়ঙ্কর আর ক্ষতিকারক। তেনাকে সবাই ভয় পায়। তাই সন্ধে হয়ে গেলে আর কেউ বাঁশঝাড়ের দিকে যাওয়ার সাহসই করে না। ভুলেও কেউ জঙ্গলের ভিতর বাঁশঝাড়ের কাছে যায় না, পাছে তেনার কবলে পড়ে। আসলে বাঁশঝাড়ের মধ্যে যদি ভুল করেও কেউ বাঁশের উপর দিয়ে ডিঙিয়ে যায় বা মারিয়ে যায়, ব্যাস, তাহলে তার আর বাঁচার আশা নেই। সেই বেঁশো তাকে আর ছাড়ে না। বলা হয় বেঁশো এই বাঁশঝাড়েই থাকে, ডালের গোড়ায়। যেই কেউ ভুল করে বাঁশের গায়ে পা দেবে বা ডিঙিয়ে যাবে, ব্যাস, সে এই বেঁশোর শিকার হয়ে যাবে। এরকম অনেক ঘটনা আমরা শুনতাম আগে। প্রায় দিনেই এরকম নিখোঁজ হয়ে যেত গ্রামবাসীরা। কিছু জনের লাশ পাওয়া যেত বাঁশঝাড়ে, কিন্তু বেশিরভাগের লাশই আজ অবধি পাওয়া যায়নি। তাদের কোনো নামগন্ধ পাওয়া যায়নি আর। দেখুন, আপনারা শহরে থাকেন, এইসব শুনে বিশ্বাস করাটা খুবই শক্ত, কিন্তু কাল যা হলো সেটার পর আপনারা বুঝতেই পারছেন এটা ঠিক কতটা বিপজ্জনক। অভিজিৎবাবু যখন হালকা হতে নিচে নেমেছিল, তখন নিশ্চয়ই ওই বাঁশ গাছের ডাল ডিঙিয়ে গেছিল বা মারিয়ে গেছিল, আবার ওরকম মাঝরাতে। আর তার থেকেও বড় ভুল, সেখানে দাঁড়িয়ে হালকা হয়েছিল, যেটা তেনার আরোই অপছন্দের। সেই কারণেই তিনি অভিজিৎবাবুর শিকারের জন্য মরিয়া হয়ে উঠেছিল। আমাদের গাড়িকে অনুসরণ করে সেই গাছের উপর লাফিয়ে যাওয়ার শব্দ, আমাদের গাড়ির চালে কিছু লাফিয়ে পড়ার শব্দ হয়েছিল, সবই করেছিল সেই বেঁশো। কিন্তু ঠাকুরের নাম করতে করতে আমরা যে ভগবানের আশীর্বাদে সেখান থেকে বেঁচে ফিরেছি, সেটা মিরাকেলের থেকে কিছু কম নয়। তবে তেনার কিছু প্রভাব তো থাকবেই, তাই না? এই বেহুশ জ্বর এসেছে অভিজিৎবাবুর, এটাই তার প্রভাব। তবে এখন আপনারা বিপদমুক্ত। একটু ঠিকঠাক দেখভাল করলেই জ্বর কমে যাবে। আর কোনো দিনও এমন ভুল করবেন না যেন। তেনার নজরে আসলে মানুষ আর বাঁচে না। তিনি আর দ্বিতীয়বার সুযোগ দেন না। যখন অভিজিৎবাবু গাড়িতে উঠে এলো, তখনই আমি জিজ্ঞেস করেছিলাম যে কোনো বাঁশের উপর দিয়ে গেছে কিনা। আর এটাই হয়েছে মস্ত বড় ভুল। অনুরাধা হাঁ করে শুনছিল সুমিরের কথা, যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না সে। এইসব কি বলছে? এইসব কি সত্যি হয়? কিন্তু যা হচ্ছে চোখের সামনে,
সেই বুনো গন্ধ, সেই আওয়াজ, সেই গাছের উপর দিয়ে লাফিয়ে চলার শব্দ, সেইগুলো কি করে অস্বীকার করবে? আর এখন হঠাৎ এই ধুম জ্বর, এটা তো আরোই অদ্ভুত। কিছুক্ষণ চুপ করে থেকে অনুরাধা খুবই চিন্তিত গলায় বলল, আচ্ছা আচ্ছা, অভিজিতের কিছু হবে না তো? এই জ্বর ঠিক হয়ে যাবে না? আমাদের কালকেই ফেরার ট্রেন, আমরা চলে যাব। আর তিনি আমাদের কোনো ক্ষতি করবে না তো? আপনি কিছু একটা করুন। সুমির একটু ভেবে নিয়ে বলল, দাঁড়ান দাঁড়ান, চিন্তা করবেন না, আমি বাবার ফুল নিয়ে আসব, প্রসাদ নিয়ে আসব, সেটা একটু মাথায় ছুঁয়ে দেবেন। তবে আপনি ওষুধ যেমন খাওয়াচ্ছেন খাওয়ান, আর পারলে আমি রঞ্জনের সাথে কথা বলে নিচ্ছি, ও ডাক্তার নিয়ে এলে একবার পরামর্শ করে নিন, কেমন? এই বলে সুমির চলে গেল। আর অনুরাধা ঘরে ঢুকে দেখল অভিজিৎ বেহুঁশে ঘুমোচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, রঞ্জন হচ্ছে ওই রিসর্টের ম্যানেজার, সুমিরের বন্ধু হয়। তারপর দুপুরের দিকে ডক্টর এলো, সব দেখে বলল সেরকম কিছুই না, জ্বর নামানোর ওষুধ দিল, ভয়ের কোনো কারণ নেই সেটাও জানালো। আর সুমিরের আনা ঠাকুরের ফুল আর প্রসাদও দিল অভিজিৎকে। বিকেলের দিকে অভিজিতের জ্বর নামলো, আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে। সে উঠে বসেছে, কথা বলছে। গরম গরম চা পকোড়া নিয়ে আসলো রঞ্জন নিজে, আর সুমিরও এলো ট্যুরিস্ট ট্রিপ সেরে। তারপর রঞ্জন, সুমির আর অভিজিৎ অনুরাধা রিসর্টের বারান্দায় বসলো চা পাকোড়া নিয়ে। সুমির একটু কিন্তু কিন্তু করছিল কাল রাতের কথা তুলতে, তবে অভিজিৎ নিজে চায়ে চুমুক দিয়ে একটু মৃদু হেসে বলল, ভাবা যায় আমার মতো ডাংপিটে শক্ত সামর্থ্য মানুষকে জ্বরে ফেলে দিল। তা সুমির, এবার আমাকে বলো তো ভাইয়া, কাল রাতে ঠিক কি হয়েছিল? তারপর সুমির সবটা বলল, যা সকালে সে অনুরাধাকে জানিয়েছিল। সবটা শুনে রঞ্জন বলল, আমিও এরকম অনেকবারই সাহস দেখিয়ে রাতের অন্ধকারে গাড়ি নিয়ে গেছি জঙ্গলের ভিতর, তবে কোনো দিনই গাড়ি থেকে নামার সাহস করিনি। আর খুনিয়ার জঙ্গলের ভিতর রাতে, হে তো আমি স্বপ্নেও সাহস করিনি, আর কখনো করবও না। তোমাদের ভাগ্য অনেক ভালো, তাই অল্পের উপর দিয়ে বেঁচে গেছো, নয়তো তেনার এলাকায় গিয়ে রাতে কোনো রকম ভুল করলেই তিনি কাউকে ছাড়েন না। এরকম অনেক ঘটনা আমরা শুনেছি, কেউ কিন্তু বেঁচে ফেরেনি, কেউ বেঁচে ফেরে না। একবার তাকে দেখে নিলে তেনার শিকার হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। অপদেবতা জঙ্গলের গভীরে আজও আছে, আজও মানুষ তাকে ভয় পায়। আমাদের এখানে যখনই কেউ বাঁশের বাগানে যায় বা জঙ্গলের এদিক ওদিক যায়, খুব সাবধানে হাঁটাচলা করে, ভুল করেও আমরা বাঁশ ডিঙোই না। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, আর কিছু ভেবো না। আশা করি এরপর থেকে আর রাতের অন্ধকারে জঙ্গলে যাওয়ার সাহস দেখাবে না কোনোদিনও। না না বাবা, এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আমার আর একটুও সাহস বেঁচে নেই রাতের অন্ধকারে জঙ্গল ভ্রমণের। আমি এই ঘটনাটি সবাইকে জানাবো, সবাইকে সাবধান করাটা আমার দরকার। আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর এইসবে নেই বাবা। তারপর নানান রকম গল্প আড্ডা চলল অনেকক্ষণ ধরে। অনেক ঘটনাই শোনালো রঞ্জন সেখানকার ব্যাপারে। পরের দিন ওদের যাওয়ার সময়ও হয়ে গেল। সব লাগেজ নিয়ে রঞ্জনকে বিদায় জানিয়ে, অনেক অজানা অদেখা অভিজ্ঞতা নিয়ে, অনেক মেমোরিজ নিয়ে পাড়ি দিল স্টেশনের দিকে সুমিরের গাড়িতেই। তারপর স্টেশন এসে সুমিরকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় জানিয়ে ট্রেনের উদ্দেশ্যে চলে গেল ওরা। তারপর কলকাতায় ফিরে এসে বেশ কিছুদিন অবধি অনুরাধা ও অভিজিতের মনে সেই ভয় বাসা বেঁধেছিল। সেই দৃশ্য, সেই মুহূর্ত যেন মাঝে মাঝেই চোখের সামনে ভেসে উঠছিল বারবার। মন্দিরে গিয়ে পুজোও দিয়েছিল ওরা, যদি কোনো দোষ থেকে থাকে সেটা যেন কেটে যায়।
তারপর অভিজিৎ এটা লিখেছিল, যেখান থেকে পড়ে আমি জানতে পারি ঘটনাটির ব্যাপারে। তাহলে বুঝলে তো, যেটা করা উচিত নয়, যেটা নিষেধ, সেটা ভুলেও করা উচিত নয়। জঙ্গলের নিজের কিছু নিয়ম থাকে, কিছু বারণ থাকে, যেটা ভাঙা কখনোই উচিত নয়। তোমরা যারা শুনছো, ভুলেও এই সাহস দেখিও না যেন। এরকম অনেক কিছু আছে যা আমরা বিশ্বাস করি না, কারণ আমরা কখনো দেখিনি বা অনুভব করিনি। তবে যা রটে তা কিছু তো বটে। তাই গ্রাম বাংলার আনাচে কানাচে এরকম অনেক কিছু আছে। এরকমই গ্রাম বাংলার আরও কিছু ঘটনা আমি তোমাদের বলেছি আমার চ্যানেলের সুন্দরবনের সেই ভয়াবহ রহস্য। যদি কেউ না শুনে থাকো, স্ক্রিনে আসা ভিডিওটিতে গিয়ে শুনে নিতে পারো। আজ তবে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। দ্য ডার্ক প্লেসে।